স্পিকার পদ থেকে শিরিন শারমিন চৌধুরীর পদত্যাগ। এদিকে নির্বাচন করতে পারবেন নূরের দল, প্রতীক ট্রাক। জানাবো শেখ হাসিনার পরিবার বিদেশে থাকেন, টাকার উৎস কি, বলছেন রিজভী। সরকারি কর্মকর্তা গালি দেওয়ায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা। এদিকে চিকিৎসকদের কর্মবিরতি, ডাক্তারের রুমে ডাক্তার নেই, নার্সরাও ব্যবস্থা নেননি, পরে শিশুটির করুণ মৃত্যু। এবং সর্বশেষ জানাবো দেশে আবারও বন্যার শঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্পিকার পদ থেকে শিরিন শারমিন চৌধুরীর পদত্যাগ। জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন। আজ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর রাষ্ট্রপতির সংসদ ভেঙে দেন। 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়। শেখ হাসিনা সরকারের পতনের 27 দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। 2008 সালে নির্বাচন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ। তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে 2013 সালে 30 এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন। গত 7 জানুয়ারি বিএনপি বিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরিন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয়। দেশে গত 16 জুলাই থেকে 5ই আগস্ট সরকার পতনের পরে সহিংসতায় 760 জনের মৃত্যু হয়েছে। গুলি করে মানুষকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। নির্বাচন করতে পারবে নূরের দল, প্রতীক ট্রাক। 51তম রাজনৈতিক দল হিসেবে ট্রাক প্রতীকে নিবন্ধন পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূরের দল। বাংলাদেশ গণ অধিকার পরিষদ নির্বাচন কমিশন সূত্রে খবর নিশ্চিত করেছে। জানা যায়, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন পুনর্বিবেচনা করার অনুরোধ করেন নূর। নিবন্ধন শর্ত পূরণ করা দলটিকে নিবন্ধন দিচ্ছে ইসি। নিবন্ধন নম্বর হবে 51। দলটির প্রতীক ট্রাক। নিবন্ধন পেলে জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচনে দলীয় প্রতীক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচনের কমিশনে যান। তারা প্রজ্ঞাপনের অপেক্ষায় আছেন। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে নির্বাচন কমিশনের নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়ে গণ অধিকার পরিষদ। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ওই আবেদন পুনর্বিবেচনা চায় দলটি। গত 28 আগস্ট প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের কাছে নিবন্ধনের বিষয়টি পুনর্বিবেচনার জন্য চিঠি দেওয়া হয়েছে বলে জানান দলের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ। আবু হানিফ বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যেতে রাজি না হয় তাদের দলের নিবন্ধন দেওয়া হয়নি। এখন তারা বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আদালতে যাওয়ার আগে নিবন্ধনের আবেদন পুনর্বিবেচনা করতে নির্বাচন কমিশনের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি। বিএনপি নেতৃত্বে যুগপৎ আন্দোলন যুক্ত ছিল গণ অধিকার পরিষদ। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনেও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তাদের নেতা কর্মীরা। আন্দোলন শুরুর কয়েকদিন পর দলের সভাপতি নুরুল হক নূর গ্রেপ্তারও হয়েছিলেন। শেখ হাসিনার পরিবার বিদেশে থাকেন, টাকার উৎস কি, বলছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার মেগা প্রজেক্টের নামে লক্ষ কোটি টাকা পাচার করেছে। এটি আমার কথা নয়। সালমান এফ রহমানও জানিয়েছেন কিভাবে হাসিনা লক্ষ কোটি পাচার করেছেন। তিনি বলেন, হাসিনা পরিবারের সদস্যরা বিদেশ থাকেন, তারা সেখানে কি করেন, কোথায় চাকরি করেন, কি তাদের টাকার উৎস কাউকে জানানো হয়নি। দেশের টাকা লুট করে তারা বিলাসিতা করছেন, হাজার হাজার কোটি টাকা দিয়ে বিজনেস করছেন। কোথায় পেয়েছেন সে টাকা? রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুরে জাতীয়তাবাদী প্রচার দল আয়োজিত দ্বিতীয় দফা লক্ষ্মীপুরের রামগঞ্জে বন্যার্ত সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহফুজ কবির মুক্তা। আওয়ামী দুঃশাসন নিয়ে রিজভী বলেন, নিজেদের পার্সেন্টেজ নিশ্চিত করতে নির্দিষ্ট ব্যবসায়ীকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। গণমাধ্যমকে জোর করে নিজেদের করে দেওয়া হয়েছে। সত্যিকারের মালিককে জেলে ঢুকিয়ে আওয়ামী লীগের লোককে বসানো হয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য হত্যা করা হয়েছে হাজারো ছাত্র জনতাকে। আইন শৃঙ্খলা বাহিনীকে হাসিনা বলেছিলেন, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, গুলি করো, আমি তোমাদের প্রোটেকশন দেব। তাই আইন শৃঙ্খলা বাহিনী নির্দ্বিধায় হত্যাকাণ্ড ঘটিয়েছে, গণহত্যা চালিয়েছে। তিনি বলেন, এরা তো আইয়ুব বা ইয়াহিয়া খানের সেনাবাহিনী নয়, তাদের এতটুকু করুণা হলো না দেশের মানুষের উপর গুলি চালাতে। রিজভী বলেন, আবু সাইদের মত ছিল মুগ্ধর মতো মেধাবী ছেলে 6 বছরের শিশু সন্তানকেও তারা গুলি করে ঝাঁঝরা করে দিয়েছেন। শেখ হাসিনা বলেছেন, কোনো ভয় নেই, আমাদের সঙ্গে ভারত রয়েছে। কর্মকর্তা গালি দেওয়ায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা।
বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রেজওয়ানুল হকের নামে 10 কোটি টাকা মানহানির মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে উলিপুর থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী নসরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার আর্জি সূত্রে জানা যায়, বিএনপি নেতা মঞ্জুরুল ইসলাম উলিপুর পৌরসভার বাকরের হাটবাজার কৃত্রিম প্রজনন পয়েন্টের একজন স্বেচ্ছাসেবী। গত 15 মে প্রাণী সম্পদ দপ্তরে কৃত্রিম প্রজনন স্বেচ্ছাসেবী, কৃত্রিম প্রজনন কর্মী ও পশুপালন খামারিকে নিয়ে এক মত বিনিময় সভা হয়। সভায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রেজওয়ানুল হক 2 ও 3 নম্বর আসামির রাষ্ট্রীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে বাদী মঞ্জুরুল ইসলাম ও তার দল বিএনপিকে তিরস্কার করেন। পরে বাদী ওই মন্তব্যের কারণে জানতে চাইলে 1 নম্বর আসামি সবার উপস্থিতিতে তাকে ও বিএনপিকে গালাগাল দিতে থাকেন। এ সময় রেজওয়ানুল হক জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। একজন সরকারি কর্মচারী হয়ে সবার উপস্থিতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর কথাবার্তা বলায় নেতা নেত্রীর মান সম্মানের হানি হয়েছে, যা বাংলাদেশের মুদ্রায় 10 কোটি টাকাতেও পূরণ করা সম্ভব নয়। এই অবস্থায় মামলা গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারির আবেদন করেন বাদী। সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান দুরু বলেন, আদালত মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। আদালত যেহেতু মামলাটি সরাসরি আমলে নেননি, সেহেতু অভিযোগের বিষয়ে সত্যতা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। সাবজুডিস ম্যাটার হওয়ার মন্তব্য করেন সমীচীন নয়। চিকিৎসকদের কর্মবিরতি, ডাক্তারের রুমে ডাক্তার নেই, নার্সরাও ব্যবস্থা নেননি, পরে শিশুটির করুণ মৃত্যু। ইন্টার্ন চিকিৎসকদের ডাকা সারা দেশে কমপ্লিট শাটডাউনের প্রভাব পড়েছিল চিকিৎসা সেবা কার্যক্রমে। যদিও সরকারের স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে ডাক্তারদের বৈঠক হলে শাটডাউন তুলে নেওয়ার কথা জানান তারা। সারা দেশের মতো কক্সবাজার মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসকরাও দায়িত্ব পালন থেকে নিজেদের বিরত রেখেছিলেন। অভিযোগ উঠেছে, কর্মবিরতি চলাকালীন যথাযথ চিকিৎসা সেবা না পেয়ে কমেক এক শিশুর মৃত্যু হয়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির মৃত্যুর বিষয়ে কিছুই জানেন না। এদিকে চিকিৎসকের কর্মবিরতির পর 3 মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। ওই দিন বিকাল 3:30টার দিকে শিশুটির মৃত্যু হয়। পরে জরুরি বিভাগের এক চিকিৎসক এসে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চলে যান বলে জানিয়েছেন নিহত শিশুর পিতা গোলাম মোস্তফা। তিনি মহেশখালী উপজেলার মাতারবাড়ি বাসিন্দা। মারা যাওয়া শিশুর বাবা দিনমজুর গোলাম মোস্তফা ও মা নাজনীন সুলতানা বলেন, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করায় শনিবার বিকালে। রোববার দুপুরে শিশুর শ্বাসকষ্ট বেড়ে গেলে ডাক্তারের রুমে গিয়ে দেখি ডাক্তার নেই। নার্সদের বলে তারাও কোনো ব্যবস্থা নেননি। পরে আমাদের অবশ শিশুটির করুণ মৃত্যু হয়। সাংবাদিকদের উদ্দেশ্যে শিশুটির মা বলেন, আপনারা আসার পর চিকিৎসক এসে মারা গেছে বলে চলে যান। সরেজমিনে শিশু ওয়ার্ড ঘুরে দেখা যায় বিকাল 4টা 3 মিনিট পর্যন্ত মেডিকেল সার্জন বা ইন্টার্ন চিকিৎসকদের কক্ষে কেউ নেই। নার্সরা আগে দেওয়া মেডিসিন ছাড়া আর কিছু দিতে পারছেন না। দেশে আবারও বন্যার শঙ্কা। দেশের উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, পূর্বাঞ্চলে বন্যায় 11 জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 53,06,402 জন, আর মৃত্যু হয়েছে 59 জনের। এখনো 7,05,052টি পরিবার পানিবন্দী হয়ে আছে। এর মধ্যে ফের বন্যা হতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে 2-3 দিন মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। এছাড়া সারা দেশে 3-5 দিন হালকা বজ্রঝড় হতে পারে। এ মাসে 1 থেকে 2টি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে দিন ও রাতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে। এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু জায়গায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। চলতি বছর বর্ষা শুরুতে জুনের দ্বিতীয়ার্ধে দেশে ভারী বর্ষণ উজানের ঢলে বন্যার কবলে পড়ে উত্তর পূর্বাঞ্চল। ঈদের উৎসবের আগে ও পরে 2 সপ্তাহ দুর্ভোগে কাটে সিলেট, সুনামগঞ্জ সহ আশপাশের জেলার বাসিন্দাদের। সে সময় উত্তরাঞ্চলেও পানি বেড়ে নিম্নাঞ্চল তলিয়ে যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।